বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে 20টি জিকে জিএস থেকে আমরা প্রশ্ন আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সহ এসএসসি, রেলওয়ে সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ 20টি জিকে জিএস নিয়ে আজকে আলোচনার বিষয়। সঙ্গে প্রশ্নও থাকছে, উত্তরও রয়েছে, সঙ্গে ব্যাখ্যাও রয়েছে। এবং তোমরা যারা নতুন দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন নতুন প্রতিনিয়ত ইনফরমেটিভ এবং নতুন নতুন এডুকেশনাল ভিডিও পেতে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি। তো প্রথম প্রশ্ন কি বলেছে? রাতকানা রোগ হয় যে ভিটামিনটির অভাবে, সেটি হলো অপশন এ ভিটামিন ডি, অপশন বি ভিটামিন সি, অপশন সি ভিটামিন কে, অপশন ডি ভিটামিন এ। তো এটা যেটা সঠিক উত্তর অপশন ডি, ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। এছাড়াও ভিটামিন এর রাসায়নিক নাম হলো রেটিনল। আমাদের চোখে দৃষ্টিশক্তি ঠিক রাখতে সাহায্য করে। এই ভিটামিনের অভাবজনিত মূল বিষয়গুলি হলো রাতকানা, জেরপ্থ্যালামিয়া। তো রাতকানা কি? কম আলোতে বা রাতের বেলা চোখে দৃষ্টিশক্তি কমে যাওয়া বা দেখতে না পাওয়া, যার জন্য ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় এবং যার রাসায়নিক নাম হলো রেটিনল। এছাড়া ভিটামিন ডি এর অভাবে কি হয়? রিকেট রোগ হয়। ভিটামিন সি এর অভাবে স্কারবি এবং ভিটামিন কে এর অভাবে রক্ত তঞ্চন ব্যবহৃত হয় বা রক্ত তঞ্চন কার অভাবে হয়? ভিটামিন কে এর অভাবে। ভিটামিন সি এর অভাবে স্কারবি, ভিটামিন ডি এর অভাবে রিকেট। পরবর্তী, পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ হলো অপশন এ লোহিত সাগর, অপশন বি ডাল হ্রদ, অপশন সি ক্যাম্পিয়ান সাগর, অপশন ডি বৈকাল হ্রদ। তো পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ হলো বৈকাল হ্রদ। অপশন ডি সঠিক উত্তর। এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। বৈকাল হ্রদ হলো পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ। কি বলেছে? রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত বৈকাল হ্রদ পৃথিবীর গভীরতম হ্রদ। এই হ্রদের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো গভীরতা। কি বলেছে? এই হ্রদের 1642 মিটার বা 5387 ফুট এর গভীরতা। সুপেয় জলের ভান্ডার। একটি আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। এছাড়া পৃথিবীর তরল মিষ্টি জলের প্রায় 20% এই হ্রদে রয়েছে। প্রাচীনত্ব, এটি পৃথিবীর প্রাচীনতম হ্রদ হিসেবেও পরিচিত। তাহলে আমরা পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ হলো বৈকাল হ্রদ। এছাড়া ক্যাম্পিয়ান সাগর হলো পৃথিবীর বৃহত্তম হ্রদ এবং ডাল হ্রদ হলো ভারতের কাশ্মীরে অবস্থিত একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। পরবর্তী, ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয়? ভারতের সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয়? অপশন এ বি এন রাও, অপশন বি ডক্টর বি আর আম্বেদকর, অপশন সি এন গোপাল স্বামী আয়াঙ্কার এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে। অপশন বি সঠিক উত্তর। এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকরকে মুখ্য স্থপতি বলা হয়। ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানের জনক বা মুখ্য স্থপতি বলা হয়। এর মূল কারণ হলো খরসা কমিটির চেয়ারম্যান। তিনি সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি অর্থাৎ খরসা কমিটি চেয়ারম্যান ছিলেন। সংবিধানের রূপরেখা, ভারতের একটি শক্তিশালী গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ সংবিধানের খরসা তৈরিতে তিনি প্রধান ভূমিকা পালন করেছিলেন। এছাড়া ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন গণপরিষদের স্থায়ী সভাপতি এবং বি এন রাও ছিলেন গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা। এটাও খুব খুব ইম্পর্টেন্ট। রাজেন্দ্র প্রসাদ ছিলেন গণপরিষদের স্থায়ী সভাপতি এবং বি এন রাও ছিলেন গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা। পরবর্তী, নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়ার সংক্রমণ নয়? অপশন এ আমাশয়, অপশন বি টাইফয়েড, অপশন সি কলেরা, অপশন ডি ডিপথেরিয়া। তো ব্যাকটেরিয়ার সংক্রমক নয় যে রোগটি সেটি হলো আমাশয়। অপশন এ সঠিক উত্তর। কি বলেছে? আমাশয় প্রধানত প্রোটোজোয়া বা আদ্য প্রাণীর সংক্রমণের কারণে ঘটে থাকে। তাহলে আমাশয় হলো ব্যাকটেরিয়ার সংক্রমণ নয়। পরবর্তী, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটি দ্বারা, সেটি হলো অপশন এ ব্যারোমিটার, অপশন বি হাইড্রোমিটার, অপশন সি পলিগ্রাফ, অপশন ডি সিসমোগ্রাফ। তো ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটি দ্বারা, সেটি হলো সিসমোগ্রাফের দ্বারা। অপশন ডি সঠিক উত্তর। সিসমোগ্রাফের দ্বারা ভূমিকম্পের তীব্রতা মাপা হয়।
তাহলে ব্যাখ্যা কি বলছে? সিসমোগ্রাফ হলো এমন একটি বৈজ্ঞানিক যন্ত্র যার সাহায্যে ভূমিকম্পের তরঙ্গ রেকর্ড বা পরিমাপ করা হয়। এছাড়া এছাড়া ব্যারোমিটার এই যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলে চাপ মাপা হয়। তাহলে সিসমোগ্রাফের দ্বারা ভূমিকম্পের তীব্রতা মাপা হয়, ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাপা হয়, হাইড্রোমিটারের সাহায্যে আপেক্ষিক ঘনত্ব বা গুরুত্ব পরিমাপ করার জন্য এই যন্ত্র ব্যবহার করা হয়, পলিগ্রাফের সাহায্যে কোনো ব্যক্তি সত্য বলছেন নাকি মিথ্যা তা যাচাই করার জন্য ব্যবহার করা হয়। তাহলে পলিগ্রাফ ব্যবহার করা হয়। আচ্ছা, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় তাহলে সিসমোগ্রাফের দ্বারা, ব্যারোমিটার বায়ুমণ্ডলের চাপ, হাইগ্রোমিটার তরল পদার্থের আপেক্ষিক ঘনত্ব বা গুরুত্ব পরিমাপ করা হয়। পলিগ্রাফের সাহায্যে কোনো ব্যক্তি সত্য বলছে না মিথ্যা বলছে তা যাচাই করা হয়। পরবর্তী প্রশ্ন কি বলছে? কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? অপশন এ মিথেন, অপশন বি নাইট্রাস অক্সাইড, অপশন সি কার্বন ডাই অক্সাইড, অপশন ডি হাইড্রোজেন। তো এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে হাইড্রোজেন। অপশন ডি সঠিক উত্তর। ব্যাখ্যা কি বলেছে? হাইড্রোজেন বায়ুমণ্ডলের তাপ ধরে রাখতে পারে না, তাই এই কোনো গ্রিন হাউস গ্যাস নয়। কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং নাইট্রাস অক্সাইড হলো প্রধান গ্রিন হাউস গ্যাস যা বিশ্ব উষ্ণায়ন ঘটায়। তাহলে গ্রিন হাউস গ্যাস নয়, সেটি হচ্ছে হাইড্রোজেন। অপশন ডি সঠিক উত্তর। পরবর্তী, ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত? অপশন এ রাশিয়াতে, অপশন বি অস্ট্রেলিয়াতে, অপশন সি আফ্রিকাতে, অপশন ডি ব্রাজিলে। তো এটা যেটা সঠিক উত্তর, ভিক্টোরিয়া জলপ্রপাত আফ্রিকাতে অবস্থিত। ভিক্টোরিয়া জলপ্রপাত আফ্রিকাতে অবস্থিত। ভিক্টোরিয়া জলপ্রপাত আফ্রিকা মহাদেশের জাম্বিয়া এবং জিম্বাবুয়ে দেশের সীমান্তে জাম্বেজি নদীর ওপর অবস্থিত। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে দর্শনীয় জলপ্রপাত হিসাবে পরিচিত। তাহলে ভিক্টোরিয়া জলপ্রপাত আফ্রিকা মহাদেশে অবস্থিত। পরবর্তী কি বলছে? যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত সেটি হলো অপশন এ অক্সিজেন, অপশন বি নাইট্রোজেন, অপশন সি হাইড্রোজেন, অপশন ডি কার্বন ডাই অক্সাইড। তো এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে নাইট্রোজেন। অপশন বি সঠিক উত্তর। তাহলে সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত থাকে নাইট্রোজেন। পৃথিবীর বায়ুমণ্ডলে নাইট্রোজেনের গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে থাকে, যার পরিমাণ প্রায় 78.08%। এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও খুব আসতে থাকে, বিভিন্ন পরীক্ষায় এটা আসতে থাকে। এছাড়া কি বলছে? দ্বিতীয় স্থানে রয়েছে অক্সিজেন গ্যাস, যা বায়ুমণ্ডলে প্রায় 20.95% পর্যন্ত অক্সিজেন উপস্থিত থাকে। তাহলে যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত থাকে সেটি হলো নাইট্রোজেন। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী কি বলছে? মানবদের কোষে থাকে 44টি ক্রোমোজোম, অপশন বি 48টি ক্রোমোজোম, অপশন সি 46টি ক্রোমোজোম, অপশন ডি 23টি ক্রোমোজোম। তো এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি 46টি ক্রোমোজোম মানব দেহের কোষে থাকে। মানুষের প্রতিটি সাধারণ কোষে মোট 46টি অর্থাৎ 23 জোড়া ক্রোমোজোম থাকে। এর মধ্যে 44টি হলো অটোজোম এবং 2টি হলো সেক্স ক্রোমোজোম। তাহলে মানবদের কোষে টোটাল 46টি ক্রোমোজোম বা 23 জোড়া ক্রোমোজোম রয়েছে। পরবর্তী, ঝুম হলো একটি লোকনৃত্য, একটি নদীর নাম, একটি উপজাতি বা একটি চাষের পদ্ধতি। তাহলে ঝুম হলো একটি, আমরা কি জানি? ঝুম চাষ একটি চাষের পদ্ধতিকে বলা হয় ঝুম। একটি চাষের পদ্ধতিকে বলা হয় ঝুম। তাহলে অপশন ডি সঠিক উত্তর। ব্যাখ্যা কি বলেছে? ঝুম হলো সাধারণত ভারতের উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলে যেমন মিজোরাম, নাগাল্যান্ড প্রচলিত একটি স্থানান্তর কৃষি বা চাষের পদ্ধতি। কি না ঝুম। এই পদ্ধতি পাহাড়ের জঙ্গল কেটে ও পুড়িয়ে পরিষ্কার করে সাময়িকভাবে চাষাবাদ করা হয়। তাহলে ঝুম হলো প্রধানত একটি ভারতের উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলে প্রচলিত একটি স্থানান্তর কৃষি বা চাষের পদ্ধতি ঝুম। ধরিত্রী দিবস পালিত হয়, আর্থ ডে পালিত হয় অপশন এ 5ই জুন, অপশন বি 22শে এপ্রিল, অপশন সি 16ই সেপ্টেম্বর, অপশন ডি 12ই মে। তো এটা যেটা সঠিক উত্তর আমরা জানি, ধরিত্রী দিবস পালিত হয় 22শে এপ্রিল। অপশন বি সঠিক উত্তর। অপশন বি সঠিক উত্তর। ধরিত্রী দিবস পালিত হয় 22শে এপ্রিল। পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর 22শে এপ্রিল বিশ্বজুড়ে ধরিত্রী দিবস বা আর্থ ডে পালন করা
হয়। অন্য বিকল্পগুলির মধ্যে 5ই জুন আমরা জানি বিশ্ব পরিবেশ দিবস এবং 16ই সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস হিসাবে পালিত হয়। তাহলে ধরিত্রী দিবস বা আর্থ ডে কবে পালন করা হয়? 22শে এপ্রিল। পরবর্তী, ভিটামিন এ এর ঘাটতির ফলে যেটি হয় সেটি হলো, তাহলে এর আগেও আমরা আলোচনা করেছিলাম ভিটামিন এর বা রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে। কিন্তু প্রশ্নটা এবার ঘুরিয়ে দিয়েছি। আমি ইচ্ছে করেই এই প্রশ্নটা তোমাদের জন্য দিয়েছি, যাতে তোমরা ঘুরিয়ে প্রশ্ন এলে বা ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন এলে তোমরা কি করে মনে রাখো। কি বলেছে? ভিটামিন এ এর ঘাটতির ফলে যেটি হয় সেটি হলো অপশন এ রাতকানা, অপশন বি রিকেট, অপশন সি স্কারভি, অপশন ডি চুল পড়া। তাহলে ভিটামিন এ এর অভাবে হয় সেটি হলো রাতকানা রোগ। তো অপশন এ সঠিক উত্তর। এছাড়া রিকেট রোগ হয় সেটা হচ্ছে ভিটামিন ডি এর অভাবে। স্কারবি হয় ভিটামিন সি এর অভাবে। তাহলে ব্যাখ্যায় কি বলেছে দেখে নিই। ভিটামিন এ চোখের রেটিনাল কার্যক্ষমতা বজায় রাখে, তাই এর অভাবে কম আলোতে দেখতে না পাওয়ার সমস্যা বা রাতকানা রোগ হয়। অন্য বিকল্পগুলির মধ্যে ভিটামিন ডি এর অভাবে রিকেট, ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়ে থাকে। হিমোগ্লোবিন কাজ। হিমোগ্লোবিনের কাজ, অপশন এ অক্সিজেন পরিবহন করা, অপশন বি ব্যাকটেরিয়া ধ্বংস করা, অপশন সি রক্তাল্পতা রোধ করা, অপশন ডি শক্তির ব্যবহার করা। তো হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেন সরবরাহ করা। তো অপশন এ সঠিক উত্তর। তাহলে হিমোগ্লোবিন হলো লোহিত রক্তকণিকার থাকা লোহা সমৃদ্ধ প্রোটিন, যা ফুসফুস থেকে শরীরের সব কোষে অক্সিজেন পরিবহন করে। রক্তে এর পরিমাণ স্বাভাবিক চেয়ে কমে গেলে অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ দেখা যায়। পরবর্তী 14 নম্বর প্রশ্ন, কি বলেছে? অ্যালফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন। অপশন এ এক্স রশ্মি বা এক্স রে, অপশন বি ডিজেল ইঞ্জিন, অপশন সি ডিনামাইট, অপশন ডি ডাইনামো। তো এটা যেটা সঠিক উত্তর, আলফ্রেড নোবেল আবিষ্কার বা উদ্ভাবন করেছিলেন অপশন সি ডিনামাইট। এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ডিনামাইট। আলফ্রেড নোবেল আবিষ্কার করেছিলেন ডিনামাইট। তাহলে কি বলেছে? সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল 1887 সালে ডিনামাইট আবিষ্কার করেন। তার উইল বা শেষ ইচ্ছাপত্র অনুসারে প্রতি বছর পৃথিবীর নোবেল পুরস্কার প্রদান করা হয়। পরবর্তী প্রশ্ন, মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? অপশন এ ভারত, অপশন বি চীন, অপশন সি নেপাল, অপশন ডি ভুটান। তো বন্ধুরা, এই প্রশ্নটা শুধুমাত্র তোমাদের জন্য থাকলো, কারণ খুবই সোজা প্রশ্ন আমি জানি, কিন্তু তোমরা কমেন্ট করে উত্তর দিও যে মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত। অপশন দিলেই হবে 15 দাগে এ, 15 দাগে বি, 15 দাগে সি, 15 দাগে ডি। তো যে অপশনটা সঠিক উত্তর সেটা তোমরা এখানে কমেন্ট করে জানিয়ে দিও যে মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত। এই প্রশ্নটা শুধুমাত্র তোমাদের জন্য থাকলো। পরবর্তী, রামসর সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো, রামসর সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো অপশন অপশন এ জলাভূমি, অপশন বি তৃণভূমি, অপশন সি বনভূমি, অপশন ডি উপত্যকা। তাহলে রামসর সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো জলাভূমি। অপশন এ সঠিক উত্তর। তাহলে কি বলেছে? ব্যাখ্যা, আন্তর্জাতিক গুরুত্ব সম্পূর্ণ ও পরিবেশের জন্য অন্তত প্রয়োজনীয় জলাভূমিকে রামসার সাইট বলা হয়। তাহলে অপশন 2 কি বলেছে? 1971 সালে ইরানের রামসর শহরে জলাভূমি সংরক্ষণের উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর হয়েছিল, যার অনুসারে এই নামকরণ করা হয়েছিল। রামসর সাইট হলো জলাভূমি নামে পরিচিত। রামসর সাইট হলো জলাভূমি নামে পরিচিত। পরবর্তী 17 নম্বর প্রশ্ন, ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি তামিলনাড়ু, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি উত্তরপ্রদেশ। তো এটা যেটা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশন সি মহারাষ্ট্রে ইলোরা গুহা অবস্থিত। ইলোরা গুহা অবস্থিত মহারাষ্ট্রে। বিখ্যাত ইলোরা গুহা মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর অর্থাৎ জেলায় অবস্থিত একটি প্রাচীন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। রাষ্ট্রকূট রাজবংশের আমলে তৈরি এই গুহা সমষ্টিতে হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের প্রাচীর স্থাপত্যকলা এবং বিখ্যাত এক শিলা কৈলাস মন্দিরটি অবস্থিত। তাহলে ইলোরা গুহা অবস্থিত মহারাষ্ট্রে।
পরবর্তী, নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? অপশন এ কি বলেছে? গরুমারা। অপশন বি মানস। অপশন সি সুন্দরবন। অপশন ডি চামড়ামারি। তাহলে নিম্নলিখিত কোন সংরক্ষণটি বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? সেটা হচ্ছে মানস। মানস হলো জাতীয় উদ্যান এবং ব্যাঘ্র প্রকল্পে ভারতের আসাম রাজ্যে অবস্থিত। ভারতের আসাম রাজ্যে অবস্থিত। এটি পশ্চিমবঙ্গের নয়। এটি পশ্চিমবঙ্গে নয়। তাহলে মানস জাতীয় উদ্যান বা ব্যাঘ্র প্রকল্প ভারতের আসাম রাজ্যে অবস্থিত। এটি পশ্চিমবঙ্গে নয়। তাহলে অন্যদিকে বিকল্পগুলির মধ্যে গরুমারা জাতীয় উদ্যান এবং সুন্দরবন জাতীয় উদ্যান এবং চামড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য সবকটি পশ্চিমবঙ্গে অবস্থিত। তাহলে মানস যে সংরক্ষণ বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয় সেটি হলো মানস। মানস জাতীয় উদ্যান। পরবর্তী 19 নম্বর প্রশ্ন। আনন্দমঠ গ্রন্থের লেখক হলেন? আনন্দমঠ গ্রন্থের লেখক হলেন অপশন এ মধুসূদন দত্ত। অপশন বি স্বামী বিবেকানন্দ। অপশন সি নবীন চন্দ্র সেন। অপশন ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে আনন্দমঠ আমরা জানি অপশন ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন। আনন্দমঠ গ্রন্থের লেখক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1882 সালে প্রকাশিত বিখ্যাত রাজনৈতিক উপন্যাস আনন্দমঠ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটি রচনা করেছিলেন। 76-এর মন্বন্তর এবং সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে রচিত এই উপন্যাস থেকেই ভারতের জাতীয় স্তোত্র ও বন্দে মাতরম গানটি নেওয়া হয়েছিল। আনন্দমঠ গ্রন্থের লেখক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী বা সর্বশেষ কি বলেছে? 20 নাম্বার। সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? কি? অপশন এ ছত্তিশগড়। অপশন বি ঝাড়খণ্ড। অপশন সি উত্তরাখণ্ড। অপশন ডি তেলেঙ্গানা। তো যেটা সঠিক উত্তর অপশন ডি তেলেঙ্গানা সর্বশেষ রাজ্য। এটা সাধারণত 29 নম্বর রাজ্য ছিল। ভারতবর্ষে গঠিত 29 নম্বর রাজ্য হলো তেলেঙ্গানা। 2014 সালে 2রা জুন অন্ধ্রপ্রদেশ রাজ্যটি ভেঙে ভারতের সর্বকনিষ্ঠ বা সর্বশেষ পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে তেলেঙ্গানা গঠিত হয়। অন্য বিকল্পগুলির মধ্যে ছত্তিশগড়, উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড রাজ্যটি 2000 সালে নভেম্বর মাসে আলাদা রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল। তাহলে সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম হলো তেলেঙ্গানা। এটি 29 নম্বর রাজ্য। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো প্রতিনিয়ত নতুন নতুন জিকে জিএস সম্পর্কিত ভিডিও পেতে। এছাড়াও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিতে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে যেও। ততক্ষণ ধন্যবাদ।